হ্যাঁ। আচ্ছা, ইটস ওকে। আমি দেখেছি ওইসব পুরস্কার না, এগুলো কোনো ২ পয়সা মূল্য নেই। হয়তোবা ২-৪ জন মিলিশিয়া ইউএস ফোর্সেস বোঝেন তো? যারা মনে করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীতে, বিশেষ করে মেরিন কোরে যারা চাকরি করেছে, কমান্ডো, রেঞ্জার্স এন্ড দিস এন্ড দ্যাট। যদিও তাদের রেঞ্জারের একটা ছোট উদাহরণ না দিলেই নয়। বাংলাদেশে ২ সরকারের মাঝখানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সরকার এবং অন্যান্য দেশের সরকারের সাথে একটা সামরিক চুক্তি আছে। সৌহার্দ্যমূলক এক দেশের সামরিক অফিসার আরেক দেশে পাঠানো হয় তাদের সাথে প্রশিক্ষণ করার জন্য। সেইটা রেয়াজ কিন্তু বহু বছর আগের থেকে আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতেও আছে। বাংলাদেশের মিলিটারি একাডেমি থেকেও ক্যাডেট পাঠানো হয় যুক্তরাষ্ট্র এবং স্যান্ডার্সটাই কি বলে এটাকে রাজ্যের সামরিক বাহিনী অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রে, এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে তাদেরকে পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। তো একইভাবে আমেরিকান এক রেঞ্জার অফিসার বাংলাদেশে এসেছিল আমাদের সাথে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে আমি যখন অফিসার্স ওয়েপন ট্রেনিং কোর্স করি তখন এসেছিল, এবং তার 2 জন কন্ডাক্টিং অফিসারের মাঝখানে 16 লং কোর্সের দিদেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর, এবং আমাকে তখন নিয়োগ করা হয়েছিল। তখন আমি সেকেন্ড লিeutenant। তো কন্ডাক্টিং অফিসারকে, তাকে তো পড়াশোনা করাতেই হতো মাথা মোটা, পরীক্ষায় 0 পেয়ে ফেল করতো, এবং নিজের পড়াশোনায় ভালো করার যেন আলহামদুলিল্লাহ যেন ফার্স্ট হতে পারি, ভালো করতে পারি চেষ্টা করতাম। একই সাথে তাকেও পড়াশোনা করাতে হতো, তাকে গিলিয়ে খাওয়াতে হতো। এবং সে কিন্তু কমান্ডো মেরিন ফোর্সের, এবং সে রেঞ্জার, আমেরিকার রেঞ্জার। তাদের এই লম্বা কথাটা বললাম তাদের বাইরের ফুটানি এবং আসল পাওয়ারটা বোঝানোর জন্য। ইয়াং অফিসার, সেও কিন্তু লিeutenant, 6 ফিট ফিউ ইঞ্চেস, 6 ফিট 2-3 ইঞ্চ লম্বা হবে এবং ইয়াং। তাকে 2 মাইল টেস্টে, 2 মাইল দৌড় পরীক্ষায় এবং 10 মাইল দৌড় পরীক্ষায় পাশ করানোর জন্য, নিজের তো জীবন বের হয়ে যাচ্ছে, নিজের অস্ত্র শস্ত্র ভারী বোঝা হেলমেট ইউনিফর্ম দৌড়াচ্ছে, তার সাথে তাকে পাশ করানোর জন্য তার 6 ফিট উপর লম্বা, তার কাঁধে ধরতে হলে তো আমাকে এইভাবে ধরতে হয়, তার কাঁধের শোল্ডারে ধরে তাকে দিয়ে ধাক্কায় পাশ করাইতে হয়েছে। এখন বুঝাতে পারলাম? ছোট্ট উদাহরণ দিলাম যে এরা ফুটানি করে মেরিন রেঞ্জার, তার চেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো বা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং অফিসাররা কিন্তু তার চেয়ে অনেক ফিজিক্যালি ফিট এবং শক্তিশালী, যেটার অনুধাবন কল্পনা করার ক্ষমতা কিন্তু এখনো ওই গরুর প্রস্রাব খাওয়া এবং গরুর গোবর খাওয়া ভারতীয়দের নাই, অনুমান করতে পারে না। শুধু হাসিনাকে দিয়ে নৈতিক কি বলে স্খলন ঘটিয়ে যতটুকু ক্ষতি করেছে। বাট এখনো বাংলাদেশ সশস্ত্র বাহিনী অনেক শক্তিশালী। সরি, আপনি যেটা বলেছেন যে পুরস্কার ঘোষণা করেছে, এইসব পুরস্কারের টোপে পড়ে হচ্ছে, এই কথাটা বলার জন্য এত লম্বা করে উদাহরণ দিলাম, যারা যুক্তরাষ্ট্রে মেরিন এবং রেঞ্জার্সে অবসরপ্রাপ্ত সেনা আছে, তারা এসে এদেরকে বলা হয় মার্সিনারি ফোর্স। বিভিন্ন সিভিল সিকিউরিটি ফোর্সেস এরা অনেক টাকা বেতনে এরা কিন্তু অংশগ্রহণ করে। এরা কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডল ইস্টের যে ঘাঁটি আছে, বা যুক্তরাষ্ট্রের যেখানে ইরাকে এবং অন্যান্য জায়গায় যেসব অবৈধ যুদ্ধ শুরু করেছিল অতীতে, সেখানে প্রথম সারিতে কিন্তু যুক্তরাষ্ট্রের ইউনিফর্ম পরিহিত সৈন্যরা গেছে, কিন্তু সেটা দিয়ে যুক্তরাষ্ট্র সামলাতে পারে নাই। তারপরে পাঠিয়েছে মার্সেনারি ফোর্স। মার্সেনারি ফোর্সের মাঝখানে একটা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা, এবং তাদের প্রশিক্ষিত কিছু সিভিল উগ্রপন্থী, ড্রাগ ডিলার, মাস্তান, প্রফেশনাল কিলার, এদেরকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেত। ফর এক্সাম্পল, যেখানে $5,000 দিলেই চলতো, সেখানে তাদেরকে বেতন দিত $50,000। কারণ সেই $50,000 কিন্তু আবার যুক্তরাষ্ট্র দিত না। সেই $50,000 কিন্তু ইরাকের তেল চুরি করে, ইরাকের গোল্ড চুরি করেই কিন্তু সেই টাকা আবার তাদেরকে দিত। তো সেই ধরনের কিছু ব্যক্তি সেই ধরনের পুরস্কারের কথা শুনে ইরানে খামেনিকে হত্যার চেষ্টা করতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে এই জাতিটাকে বুঝতে হবে। এই জন্য বেশি কথা বলা হয়ে যায় যে ইরানের প্রেসিডেন্ট দেখেন, এই যে তাদের একটা ইরানের প্রেসিডেন্ট কিন্তু জনতার সাথে মিলে রাস্তায় দিনের আলোতে, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ক্রমাগত মিসাইল ছুড়ে যাচ্ছে, তার মাঝখানেও কিন্তু কি বলে ইরানের জনগণের সাথে রাস্তায় নেমে দিনের আলোতে কোনো প্রোটেকশন ছাড়া সবার সাথে রাস্তায় হাত মিলিয়ে চলেছে, কোনো ভয় নাই। ওই যে বলেছি আপনার আগের অনুষ্ঠানে, তাদের মিনিমাম 10টা লেয়ারে তাদের নেতৃত্ব ঠিক করা আছে, এবং তারা
জন্মের পর থেকেই তাদেরকে শেখানো হয় জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সায়েন্স, টেকনোলজি শেখার পাশাপাশি যে একজন ইরানের জীবন আল্লাহর জন্য নিবেদিত। সুতরাং আল্লাহর যখন হুকুম হবে, যেই মিসাইল বা যেই গোলা তার মৃত্যুর জন্য আল্লাহ লিখে রেখেছেন সেটাই শুধু তাকে আঘাত করতে পারবে, আর কোনো মিসাইল আঘাত করতে পারবে না, যেটা আমি আজীবন বিশ্বাস করেছি, এখনো বিশ্বাস করি। ইরান সেই জন্য ভয় পায় না, ওইসব পরিষ্কার ঘোষণা করে লাভ নেই। এবং এখন বলেছেন নেতানিয়াহু বলে। আগে আপনি দেখেছেন যুদ্ধের আগে নেতানিয়াহুর দৌড়াদৌড়ি, সে হোয়াইট হাউসে চলে আসছে, কি বলে ট্রাম্পের ফ্লোরিডার বাসস্থানে চলে গেছে, এই যুদ্ধ, এই আক্রমণ করার সমস্ত পরিকল্পনা নিয়ে দৌড়াদৌড়ি। এখন নেতানিয়াহুর কোনো দৌড়াদৌড়ি নাই কেন? কোথাও দেখা যাচ্ছে না কেন? সে কিন্তু এর আগেও পালিয়েছে। আবার মানে ফোনেও যে কথা বলছে এরকমও তো শোনা যাচ্ছে। আমি ওইদিকে যাচ্ছি না, বিকজ আমাদের বাংলাদেশের জনগণ মোটামুটি এখন যথেষ্ট জানে যে এআই দিয়ে অনেক কিছুই বানানো যায়। বাট আমি যেহেতু প্রতিদিন আমার দৈনন্দিন কাজে আমি এআই ব্যবহার করি, সুতরাং আমি অন্য 10-5 জনের মতো খালি মুখস্থ কথা বলছি না। আমি সিস্টেমস এবং সলিউশনস ডেভেলপমেন্টের জন্য আমি এআই ব্যবহার করি, এবং এআই এজেন্ট ব্যবহার করি, এগুলাকে আরো সিস্টেম ব্যবহারে আরো কি বলে স্মার্টার সিস্টেম তৈরি করার জন্য। সেখানে আপনি যে ভিডিওগুলো বানানো হচ্ছে, আপনি এআই কিন্তু এখন অনেক দুর্বল। যারা ডিটেলস গুলা খেয়াল না করে, যারা ডিটেলস খেয়াল করে না, তারা কিন্তু দিনের আলোতে একটা মিথ্যাবাদী নেতার দিকে কিন্তু হা করিয়ে তাকিয়ে তারা মূর্খের মতো শুনতে থাকে, এবং ওইসব মিথ্যাবাদী দস্যু নেতা নেত্রীরা যা বলে ওইসব জনগণ কিন্তু মূর্খ জনগণ কিন্তু তাই বিশ্বাস করে। তার মানে কি, ওইসব জনগণ আজীবন মূর্খ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং দুনিয়া ধ্বংসের ওয়ান অফ দি মেইন রিজন হচ্ছে, মূল কারণ হচ্ছে এইসব মূর্খ জনগণ, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই। তো তারা যা দেখে তাই বিশ্বাস করে। তারা যদি একটু ডিটেলস খেয়াল করতো, যে এআই তে কথা বলছে নেতানিয়াহু, কখনো তার দাঁত সব পাটি দেখা যাচ্ছে, নিচের দাঁতগুলা, আবার কখনো শুধুমাত্র অল্প সামান্য দাঁত দেখা যাচ্ছে, আর বাকি দাঁত দেখা যাচ্ছে না। তার 6 আঙ্গুল দেখাচ্ছে, তার মাঝখানে 3টা আঙ্গুল দেখলেই বোঝা যাচ্ছে ভিন্ন রকম, তার বাকি আঙ্গুলগুলোর সাথে এই দিকের আঙ্গুলগুলা তার ভিন্ন কালারের এবং ভিন্ন রকম। এগুলো হচ্ছে দৃশ্যত। মানে আজকে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি যে একটা হাতে 6টা আঙ্গুল। সবই দেখি, আমি সব কথা বলি না, মনে করেন আমি নিজে দেখি সবই। আমি আগেও বলেছি, আমি জ্ঞানী গুণী 10টা-15টা লোকের কথা শুনি, অ্যানালাইসিস করি, এবং আউল ফাউল লোকের কথা শুনি না, ওই যে চাপা মারতে আসে কারো কথা শুনি না, এইসব না। আমি যারা আগে যুক্তরাষ্ট্রে সিআইএ এবং বিভিন্ন জায়গায় আন্তর্জাতিকভাবে কাজ করেছে, পারমাণবিক বিমান নিয়ে যুদ্ধে কাজ করেছে, তাদের অ্যানালাইসিস শুনি, কারণ তাদের মুখের কথার দাম হচ্ছে $1 মিলিয়ন মুখের কথার দাম। একইভাবে আমি চেষ্টা করি তাদের 10 জনের কথা শুনে আমার নিজস্ব সামরিক জ্ঞান এবং নিজস্ব জ্ঞান আল্লাহ দয়া করে যতটুকু দিয়েছেন সামান্য, তা দিয়ে বিশ্লেষণ করে বাংলাদেশের জনগণ যারা সত্য জানতে চায়, আপনার মতো যারা উপস্থাপন করতে চান, তাদের জন্য আমি সুন্দর করে ব্যাখ্যা করে 10 জনের কথাগুলো আমি একা সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি। আমি কোনো কঠিন শব্দ ব্যবহার করি না, যেন সবাই বুঝতে পারেন। তো আপনি যেটা বলছিলেন যে আপনি দেখেছেন, আমি দেখি সব, তাছাড়াও আমাকে আরো অনেকেই পাঠায়। এই যে এআই এর বানানোর জিনিসগুলো দেখা যাচ্ছে অলরেডি, এগুলা ফল্টি, মানে এর মাঝখানে অনেক দোষ ত্রুটি আছে। সবচেয়ে বড় কথা, এআই বাদ দিলাম, বাস্তবে ফেরত আসি। জুন 2025 সালের যুদ্ধে এই নেতানিয়াহু কিন্তু পালিয়ে জার্মানি চলে গিয়েছিল। তখনও কিন্তু এখন যে আক্রমণ ইরান করছে, তার 10 ভাগের 1 ভাগও ছিল না। সেই 10 দিন 12 দিনের যুদ্ধে কিন্তু বুম বুম তেল আভিভ যে গানটা বিশ্বের জয়লাভ করেছিল, এবং আমার খুব ফেভারিট সং ছিল। আমি গাড়ির মাঝখানে জোরে বুম বুম তেল আভিভ লাউড মিউজিকে চালিয়ে দিয়ে আমি টরন্টোতে গাড়ি চালাতাম, যেন ইহুদিদের কানে যায়। তো যাই হোক, আমি সব ইহুদিকে বলছি না, জায়নিস্ট আর ইহুদি দুইটা ভিন্ন জিনিস। আমি ইহুদিদের সাথে যুক্তরাষ্ট্রে এবং এখনো কানাডায় চাকরি করছি, বহু ভালো মানুষ আছে। আমার যখন 2001 সালে এগুলা কথা বলতে হয় জনগণের জানার জন্য, যে আমার আল্লাহর রহমতে আমার অভিজ্ঞতা জ্ঞান শুধু যুদ্ধক্ষেত্রেই না, বাইরের জগতেও যেগুলো বলি, যে 2000 যখন 9/11 নিউ ইয়র্কের টুইন টাওয়ারে যখন ইসরায়েলিরা মুসলমানদের উপর
নাম চাইলে দিয়ে ইসরায়েলে যখন আক্রমণ করে ধ্বংস করলো, তখন তো আমি সান ফ্রান্সিসকোতে, তখন আমি সান ফ্রান্সিসকোর সিটিতে একদম ডাউন টাউনে আমি চাকরি করি। দেন ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং হচ্ছে ট্রান্স আমেরিকা বিল্ডিং। সেখানে আক্রমণের ভয় পাচ্ছিল। যাই হোক, শর্টকাট বলি, আমার ম্যানেজার ছিল একটা জুইশ মহিলা, মিরিয়াম সিটেনফিল্ড। বিশ্বাস করেন আর না করেন, আমি এইরকম একটা ভালো মানুষ আমি খুব কম মুসলমান দেখেছি। 7-8 জনের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা টিম ছিল, তার মাঝখানে ইন্ডিয়ান ছিল, তার মাঝখানে ইহুদি ছিল, তার মাঝখানে জার্মান ছিল। সবার চেয়ে বেশি আমাকে আদর করতো, স্নেহ করতো। এখনো পর্যন্ত আমাকে ডেকে বলতো যে তোমাকে যদি কেউ সামান্য ইশারা করেও, তোমাকে যদি কেউ সামান্য কটূক্তি করে বা কিছু বলে, আমাকে বলবা। এরকম দুইজন, একজন ইহুদিকে আর একজন ইহুদি কিনা জানি না, দুইটাই আমেরিকান, কোম্পানি থেকে এক মুহূর্তে লাথি দিয়ে বের করে দিয়েছিল, শুধু আমাকে তেরা করে কথা বলেছিল। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এখনো পর্যন্ত কোরআনও কিন্তু সেই সব ইহুদির কথা বলা হয়েছে যারা পূর্ববর্তী স্ক্রিপ্টগুলো, আল্লাহ পাঠানো স্ক্রিপ্টগুলো যারা বিশ্বাস করে। এখনো কিন্তু যে জায়নিস্ট ইসরায়েলে কিন্তু অর্থোডক্স জু আছে, যারা কিন্তু প্যালেস্টাইনিদেরকে হত্যা করতে চায় না, তারা ইসরায়েলি আর্মিতে জয়েন করে না বলে তাদের উপর এই নেতানিয়াহু কিন্তু এত বছর ধরে তাদের উপর অত্যাচার করেছে, প্যালেস্টাইনিদের মতো অত্যাচার করেছে। এনিওয়ে, আপনি যেটা বলছিলেন যে নেতানিয়াহু এর আগে জার্মানিতে পালিয়ে গেছে, সেই যুদ্ধের চরম খারাপ অবস্থায় ইসরায়েল ধ্বংসপ্রায়, তেল আবিব ধ্বংস, এবং যেখানে কি বলে সেখানে নেতানিয়াহু এখনো পর্যন্ত, ট্রাম্প প্রায়শই বক্তৃতা দিয়ে যাচ্ছে, কিন্তু নেতানিয়াহু একটা বক্তৃতা দিল না, এটাকে বিশ্বাস করা যায়? তাও যখন সোশ্যাল মিডিয়াতে চারিদিকে এই খবর প্রচার হচ্ছে যে নেতানিয়াহু মারা গেছে বা নিহত হয়েছে, সুতরাং তখনও সে আসলে, তখন শেষ মুহূর্তে ইসরায়েল এবং সিআইএ মিলে এইসব ভুয়া জিনিস, তথ্য, আমার ধারণা যেটা, আমি সত্য মিথ্যা কোনটা সত্য আল্লাহ ভালো জানেন সবচেয়ে, অসুস্থ নাকি মানে কি অবস্থায় পর্যন্ত যত কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অনুমান নির্ভর। সুতরাং আমি নিশ্চয়তা দিয়ে আমি কোনো বলতে পারবো না, বাট দৃশ্যত সাক্ষী প্রমাণে যা বোঝা যাচ্ছে যে নেতানিয়াহু জাহান্নামে পৌঁছে গেছে। ঠিক আছে, নেতানিয়াহু অন্যান্য যত বড় বড় দুনিয়ার শয়তান আছে এরা পৌঁছে গেছে। তো বাট মুসলমানদের যুদ্ধ, ইরানের যুদ্ধ কিয়ামত পর্যন্ত শেষ হবে না, এই যুদ্ধ চলমান। এই যে আপনারা বলছেন বা আমরা বলছি যে যুদ্ধের কথা, যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আসলে এটা কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ না, এটা হচ্ছে ক্রুসেডার এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। যারা কি বলে আল্লাহতে বিশ্বাস করে না, মুসলমানদের ধ্বংস চায়, তাদের যুদ্ধ। যারা বিশ্বাসী শক্তিশালী ইমানদার তাদের বিরুদ্ধে যুদ্ধ। কারণ মিডল ইস্টের অন্যান্য যাতারা, যে ইউএই, সৌদি আরবের রাজা বাসারা, এরা তো সব হচ্ছে নামকাও আসছে মুসলমান। ওদের কথাই আল্লাহ কোরআনে বলেছেন যে এরা তোমাদের সামনে যখন থাকে তখন বলে আমরা বিশ্বাস করি, ওরা যখন আড়ালে যায় তখন একজন আরেকজনের সাথে হাসাহাসি করে যে আমরা তো আসলে বিশ্বাস করি না। এরা হচ্ছে ওই রাজা বাদশা যাদের ইমান নাই, যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে থাকে। জি বলেন, আর যদি কোনো কোশ্চেন থাকে।